প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি ব্যক্তিত্বের সমস্যা আরেকটি ধরন বা শ্রেণী নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমি ব্যক্তিত্বের যে সমস্যাটি নিয়ে কথা বলতে চাই তা হলো ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি এবং কোন বৈশিষ্ট্যগুলো ব্যক্তির মধ্যে যদি আমরা অতিমাত্রায় এবং দীর্ঘ সময় লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি কিংবা আমরা ধরে নেব ওই ব্যক্তিটি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে জেনে নেই কোন ব্যক্তি মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো আমরা দেখতে পাই কিংবা আমরা লক্ষ্য করে থাকব। আর আজকের আলোচনাটি আমি এভাবেই শুরু করতে চাই। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার? Dependent personality disorder is a personality disorder characterized by a pervasive dependence on other people and subsequent submissiveness and clinginess। অর্থাৎ আমরা এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারকে যদি সংজ্ঞায়িত করি তাহলে এই রকম করে আমরা বলতে পারি। অর্থাৎ এইটুকু থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম তা হলো এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার একটি ব্যক্তিত্বের সমস্যা, যার বৈশিষ্ট্য বা যার মধ্যে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব তা হলো এটি ব্যাপক মাত্রায় বা অতিমাত্রায় কোনো ব্যক্তি অন্যের উপর যখন নির্ভরশীল হয়ে পড়েন এবং যার পরিণতি বা ফলাফল হিসাবে আমরা যা বলতে পারি ওই ব্যক্তির মধ্যে সাবমিসিভনেস অর্থাৎ আনুগত্য বা অন্যের বশবর্তী হওয়ার প্রবণতা, অর্থাৎ অতিমাত্রায় অন্য ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া, এবং ক্লিনজিনেস অর্থাৎ কোনো ব্যক্তি বা কারোর সাথে অতিমাত্রায় লেগে থাকা বা এঁটে থাকা আমরা যাকে বলি। অর্থাৎ এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি অন্যদের সাথে স্বাভাবিক ব্যক্তিদের যে সম্পর্ক থাকে সেই মাত্রায় তাদের সমস্যাগুলো কিন্তু সেরকম হয় না। যারা সমস্যা আক্রান্ত ব্যক্তি তাদের মধ্যে এই আনুগত্য এবং কোনো কিছুর সাথে আমরা যদি বলি এঁটে থাকা বা একদম লেগে থাকা, এই বিষয়গুলো অতিমাত্রায় লক্ষ্য করা যাবে। কারণ যেহেতু ব্যক্তিটি ত্রুটিপূর্ণ বা সমস্যাগ্রস্ত ব্যক্তিত্বের অধিকারী, যাকে আমরা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলে থাকি। This personality disorder is a long-term condition. এই সমস্যাটি কিন্তু একটি
দীর্ঘ সময় বা দীর্ঘকাল ধরে ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করব। ইন হুইচ, যেখানে পিপুল ডিপেন্ড অন আদার্স টু মিট দেয়ার ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল নিডস। অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তির তার আবেগীয় এবং শারীরিক চাহিদাগুলো পূরণের জন্য তারা অতিমাত্রায় অন্য ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে থাকে এবং তাদের যে প্রয়োজনগুলো আছে, যে চাহিদাগুলো আছে, তারা অন্যের সহযোগিতা ছাড়া একা একা বা নিজেরা পূরণ করতে সক্ষম হয় না। অর্থাৎ তারা নিজেরা পরিচালিত হতে পারে না। তাদের জীবনের আবেগীয় এবং শারীরিক চাহিদাগুলো পূরণ করার জন্য অন্যের সহযোগিতা দরকার হয়। অর্থাৎ অতিমাত্রায় অন্য ব্যক্তির সহযোগিতা প্রয়োজন হয়। তারা অন্যের সহযোগিতা ছাড়া এই কাজগুলো বা এই প্রয়োজনগুলো তারা মেটাতে পারেন না। এইটুকু হলো এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের আমরা বৈশিষ্ট্য বলতে পারি। এবার আমরা চলুন একটু জেনে নেই এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে রোগের উপসর্গ কোন সময় এবং কিভাবে ব্যক্তির মধ্যে প্রকাশ পায়। এক্ষেত্রে আমরা যা বলতে পারি তা হলো ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার typically begins in late adolescence or early adulthood. এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই সমস্যা মূলত বা বিশেষত যে সময়টায় প্রকাশ ঘটে তা হলো বয়ঃসন্ধিক্ষণ কিংবা আর্লি অ্যাডাল্টহুড, অর্থাৎ যৌবনের প্রারম্ভিক পর্যায়ে ব্যক্তির মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগের যে উপসর্গ বা অনসেট সেটার প্রকাশ ঘটে। এখানে মার্কলি চোখে পড়ার মতো বা ব্যাপকভাবে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করব, বাই অ্যান এক্সেসিভ নিড ফর কেয়ার, তাদের অতিমাত্রায় অন্যের যত্নের প্রয়োজন হয়ে যায়। ফিয়ার অফ সেপারেশন, অর্থাৎ তাদের মধ্যে অতিমাত্রায় আলাদা হয়ে যাওয়ার ভয় কাজ করে। অ্যান্ড সাবমিসিভ বিহেভিয়ার, অর্থাৎ অনুগত বা বশবর্তী হওয়ার মতো যে আচরণগুলো আছে সেই আচরণগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। স্টিমিং, যার উৎপত্তি বলতে পারি বা শুরু হয় ফ্রম এ বিলিফ, কোনো একটা বিশ্বাস থেকে, অফ বিং আনএবল টু ফাংশন অ্যালোন, তাদের মধ্যে এই বিশ্বাস থেকে যে তারা একা কোনো কিছু করতে সক্ষম নয়। অর্থাৎ তাদের মধ্যে যখনই এই বিশ্বাসের জন্ম নেয় যে তারা নিজেরা একা কোনো কিছু করতে পারেন না বা তারা কোনো কিছু করতে সক্ষম নয়। অফেন, প্রায় রোটেট, মানে যার আমরা শিকড় বলতে পারি বা উৎপত্তি ইন চাইল্ডহুড ট্রমা, শৈশবের মানসিক আঘাত, ইনসিকিউর, নিরাপত্তাহীনতা, অ্যাটাচমেন্ট, যাদের মধ্যে যে সম্পর্কের জায়গাটা, অর্থাৎ বাবা মা কিংবা শৈশবে যাদের সাথে তাদের সম্পর্কের জায়গাটা গড়ে ওঠে। জেনেটিক্স, বংশগত, ওর কালচারাল ফ্যাক্টরস, সাংস্কৃতিক উপাদানও এই সমস্যার জন্য। অর্থাৎ যেসব সংস্কৃতিতে বা কোনো সংস্কৃতিতে যদি এই ধরনের উপাদানগুলো থাকে
যে উপাদানগুলো ব্যক্তির মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপ করার সহায়ক, সেক্ষেত্রে কিন্তু কালচারাল ফ্যাক্টরসগুলো ব্যক্তির এই পার্সোনালিটি ডিসঅর্ডার বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে, বিশেষ করে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। যদিও দ্য এক্সাক্ট কজ ইজ আননোন, সঠিক যথাযথ বা মূল কারণ কোনটি সেটি যদিও এখনো জানা সম্ভব হয়নি, তারপরও এই কারণগুলো বা এই ঘটনাগুলোকে মূলত দায়ী করা হয়ে থাকে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বিকাশের ক্ষেত্রে। আমরা যে কারণগুলোর কথা বলা হয়েছে আমরা আবার একটু বলি। often প্রায়ই rooted in childhood trauma, insecure attachments, genetics or cultural factors, though the exact cause is unknown. এবার চলুন আমরা একটু এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই বিকাশের ক্ষেত্রে এবং রোগের উপসর্গ প্রকাশের ক্ষেত্রে প্রধান যে উপাদানগুলো আছে, যে কী অ্যাসপেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমেই আমরা এই রোগের উপসর্গ এবং বিকাশের জায়গাটা বোঝার জন্য যে প্রধান উপাদানগুলো আমরা মনে রাখব কিংবা আমরা বিবেচনায় রাখব সেগুলো হলো, প্রথমেই আমাদের মনে রাখতে হবে টাইমিং, কোন সময় এই উপসর্গগুলো ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করছি। সিমটমস বিকাম অ্যাপারেন্ট, এই রোগের উপসর্গ বা যে বৈশিষ্ট্যগুলো আমরা স্পষ্টভাবে দেখতে বা বুঝতে পারবো, তাহলে অ্যাজ ইন্ডিভিজুয়ালস ফেস ইন্ডিপেন্ডেন্স, ব্যক্তির চেহারার মধ্যেই তার এই অবস্থাটা বা এই স্বাতন্ত্র্যের জায়গাটা, যে ব্যক্তি ভঙ্গুর কিংবা ব্যক্তি যে ত্রুটিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী, তা কিন্তু আমরা এই সমস্যা আক্রান্ত ব্যক্তির চেহারা কিংবা মুখের যে অবস্থান বা আমরা তার যে মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেকাংশে আমরা বুঝতে পারবো বা লক্ষ্য করব। এবং আমাদের অনেকেরই মনে হবে এই ব্যক্তিটির মধ্যে কোনো সমস্যা আছে। এখানে আমি সেই জায়গাটাই একটু তুলে ধরতে চাই। Symptoms become apparent as individuals face independence in late teens by early adulthood, but the patterns can show up in adulthood. এটা যদিও টিনেজে বা আর্লি অ্যাডাল্টহুডেই এই সমস্যাটা লক্ষ্য করা যায়, কিন্তু এর ধরনটা যে তারা একটু যে জায়গাটা শো আপ করে ইন অ্যাডাল্টহুড, পরিণত বয়সে, উইথ অফিসিয়াল ডায়াগনোসিস ইউজুয়ালি আফটার 18 টু কনফার্ম পারসিস্টেন্স, অর্থাৎ 18 বছর বয়সের পরে যদি এই সমস্যাগুলো অর্থাৎ এই সিমটমগুলো ব্যক্তির মধ্যে যদি লক্ষ্য করি এবং তা যদি দীর্ঘস্থায়ী হয়, পারসিস্টেন্স অনবরত আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি ব্যক্তিটি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। তাই এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি
ডিসঅর্ডার শনাক্তকরণের ক্ষেত্রে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন সময়ে ব্যক্তির মধ্যে আমরা এই সমস্যাগুলো লক্ষ্য করব, এটি এখানে বলা হয়েছে। আমরা এবার চলুন একটু ডেভেলপমেন্টাল ফ্যাক্টরসগুলো, অর্থাৎ বিকাশের ক্ষেত্রে যে উপাদানগুলো ভূমিকা রাখে এই সমস্যা বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কোন ধরনের ফ্যাক্টরসগুলো আমরা বিবেচনায় নেব বা কারণ হিসাবে আমরা বলতে পারি। প্রথমেই আমরা বলতে পারি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, শৈশবের অভিজ্ঞতাগুলো। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো অ্যাবিউজ, নেগলেক্ট, লস অর ওভার প্রটেক্টিভ প্যারেন্টিং ক্যান ফোস্টার ডিপেন্ডেন্সি। এই যে ডিপেন্ডেন্সিটা তাদের মধ্যে বিকাশ লাভ করে, এটি মূলত চাইল্ডহুডের যাদের এই এক্সপিরিয়েন্সগুলো আছে, অ্যাবিউজ হয়েছেন তারা, বিভিন্ন ধরনের নির্যাতনের অভিজ্ঞতা, নিগলেক্ট অবহেলিত বা বঞ্চিত, লস হারানো বা ওভার প্রটেক্টিভ প্যারেন্টিং অতি শাসন কিংবা অতিমাত্রায় যে সমস্ত অভিভাবক সন্তানদেরকে শাসন করেন কিংবা তাদেরকে গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন, এই বিষয়গুলো কিন্তু এই ডিপেন্ডেন্সি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটাই বলা হয়েছে এই চাইল্ডহুড এক্সপিরিয়েন্স একটি গুরুত্বপূর্ণ উপাদান এই ব্যক্তিত্বের সমস্যাটি বিকাশের ক্ষেত্রে। তাছাড়া আরও যে ফ্যাক্টরের কথা আমরা বলতে পারি বা উপাদান কথা বলতে হলে অ্যাটাচমেন্ট, অর্থাৎ এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির কোন ব্যক্তিদের সাহচর্যে উনি জীবন কাটিয়েছেন কিংবা উনি কাদের সান্নিধ্যে উনি বিকশিত হয়েছেন, এটিও এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই অ্যাটাচমেন্টের ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলস, অর্থাৎ আর লিঙ্ক টু ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, বিশেষ করে অ্যাংশাস, প্রিঅকুপাইড। এই যেসব ব্যক্তি যাদের মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের বৈশিষ্ট্য আছে, তাদের এই অ্যাটাচমেন্টের জায়গাটা কিন্তু তাদের যে স্টাইল বা ধরনটা কিন্তু ইনসিকিউর, অনিরাপদ। অর্থাৎ এইসব সমস্যা আক্রান্ত ব্যক্তিরা একটা অনিরাপদ অ্যাটাচমেন্ট স্টাইলের মধ্যে দিয়ে তারা বড় হয় কিংবা এটার সাথে সম্পর্কযুক্ত। তাছাড়া এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ইলনেস কিন্তু ভূমিকা রাখে, অর্থাৎ ইলনেসকেও একটি ফ্যাক্টর হিসাবে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপমেন্টের একটি ফ্যাক্টর হিসেবে কনসিডার করা হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে, এ হিস্ট্রি অফ ক্রনিক ইলনেস, কারোর মধ্যে যদি দীর্ঘস্থায়ী বা জটিল কোনো রোগ থাকে, অর সেপারেশন অ্যাংজাইটি ইন চাইল্ডহুড ইন ইনক্রিজ রিস্ক। এই সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার আমরা জানি শৈশবে এই আলাদা হয়ে যাওয়ার যে একটি উদ্বিগ্নতা শিশুদের মধ্যে কাজ করে, অর্থাৎ এই সেপারেশন অ্যাংজাইটিতে যারা ভোগেন চাইল্ডহুডে, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতে পারে। তাই সেপারেশন অ্যাংজাইটি জায়গাটা আমাদের কিন্তু বিবেচনা আনতে হবে। তাছাড়া কেউ যদি ক্রনিক ইলনেসের মধ্যে দিয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে, মনে রাখতে হবে
পরবর্তী জীবন অর্থাৎ অ্যাডাল্টহুড এসে বা আর্লি অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের এই অনসেটগুলো প্রকাশ পেতে পারে, এই রোগের উপসর্গগুলো, বা তারা যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন সেই জায়গাটা কিন্তু ধরা পড়তে পারে। তাই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ সেপারেশন অ্যাংজাইটি ক্ষেত্রে আমরা একটু মনোযোগী হব, বিশেষ করে জীবনের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত শিশুরা বাবা মার কাছ থেকে বা পরিবারের যাদের সান্নিধ্যে তারা বড় হন, তাদের কাছ থেকে যে তাদের আলাদা হওয়ার যে যাত্রাটা শুরু হয়, সেই জায়গাটা যেন স্মুথ হয়, হেলদি হয় এবং চাইল্ড সেন্ট্রিক হয়, এবং শিশুরা যাতে এই জায়গাটায় নিজেদেরকে সহজে হেলদিয়ার ওয়েতে তারা কোপ করতে পারে এবং তাদের জন্য কোপেবল হয়, এবং তারা যেন এই জায়গাটায় নিজেদেরকে আস্তে আস্তে বা ধাপে ধাপে মানিয়ে নিতে পারেন, সেই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। বিশেষ করে ছোট শিশুদেরকে যে সমস্ত মায়েরা বাসায় রেখে কাজের জন্য যান এবং দীর্ঘ সময় কাজের পরিবেশে তাদের থাকতে হয়, শিশুদেরকে একা থাকতে হয়, এবং যে সমস্ত শিশু ছোটোবেলায় স্কুলে যান বা স্কুল জীবন শুরু হয়, সে সমস্ত জায়গায় শিশুদের মধ্যে এই আলাদা হওয়ার জায়গাটা, অর্থাৎ এই যে প্যারেন্টসদেরকে বা কেয়ার গিভারদেরকে যে কিছুটা সময়ের জন্য তাদের কাছ থেকে একা থাকতে হয়, এই জায়গাটায় যাতে শিশুরা সুস্থভাবে এবং যথাযথভাবে এই জায়গাটায় তারা খাপ খাওয়াতে পারেন, সেই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। এবং এই পরিবেশ পরিস্থিতির সাথে শিশুরা যাতে নিজেদেরকে সক্ষম এবং দক্ষ করে নিজেদের যে সক্ষমতার জায়গাগুলো আনতে পারেন, সেই জায়গাটায় আমরা এই সমস্ত শিশুদের নিয়ে যারা কাজ করি কিংবা বাবা মাকে বা অভিভাবক যারা আছেন তাদেরকে কিন্তু গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। শিশুদের জীবনের প্রারম্ভিক পর্যায়ে যে আস্তে আস্তে তাদের যে জীবনের কাছের মানুষগুলো থেকে নিজের ঘর থেকে যে বাইরের জগতে আস্তে আস্তে নিজেদেরকে নিয়ে যেতে হয়, কিংবা জীবনের প্রয়োজনে বাবা মাকে যে সন্তানদের রেখে কর্মক্ষেত্রে যেতে হয়, এবং এই কাজগুলো বা এই ঘটনাগুলো ব্যক্তি ওই শিশুটির জন্য মানসিকভাবে পীড়াদায়ক হয়ে যাচ্ছে কিনা, বা শিশুটি এই জায়গাগুলো মানতে পারছে কিনা, বা শিশু এই জায়গাটায় নিজেকে সঠিক এবং যথাযথভাবে এই জায়গাগুলোর সাথে নিজেকে মানানসই করে গড়ে তোলার সক্ষমতার জায়গাগুলো সাথে পরিচিত হতে পারছে কিনা, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে, ভীষণভাবে কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি আমরা না দিই তাহলে এই শিশুগুলো কারো কারো ক্ষেত্রে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং পরিণত বয়সে অর্থাৎ অ্যাডাল্টহুডে এসে তাদের মধ্যে কিন্তু এই ব্যক্তিত্বের সংকট অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বিকাশ লাভ করতে পারে। আমি এই জায়গাটা এতগুলো কথা এই জন্যই বললাম যে এই সময়ে আমাদের পারিবারিক কাঠামো ছোট হয়ে আসছে, বাবা মাকে জীবিকার প্রয়োজনে উভয়কে কারো কারো ক্ষেত্রে কাজ করতে হয়। সেক্ষেত্রে তাদের শিশু সন্তানরা যেন মানসিক সংকটের মধ্যে দিয়ে না যায়, কিংবা তাদেরকে মানসিক সংকটের মধ্যে যাতে পড়তে না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করব। তাছাড়া আমরা আরেকটু আলোচনা করি যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরসগুলো ভূমিকা রাখে, অর্থাৎ কন্ট্রিবিউটিং ফ্যাক্টরসগুলো
আমরা একটু আলোচনা করি। আমরা প্রথমেই বলতে পারি জেনেটিক্স, অর্থাৎ জেনেটিক্স বলতে বংশগত। এই বংশের যদি কারো মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, তাহলে ওই পরিবারের বেড়ে ওঠা মানুষদের পরবর্তী সময় অর্থাৎ পরিণত বয়সে, লেট অ্যাডোলেসেন্স বা আর্লি অ্যাডাল্টহুডে তাদের মধ্যে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু বিকাশ লাভ করতে পারে, বা ওই অনসেটগুলো তাদের মধ্যে প্রকাশ পেতে পারে, রোগের উপসর্গগুলো কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এক্ষেত্রে যা বলা হয়েছে, এ ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার or anxiety disorders suggest a genetic link. এই সমস্যার জন্য বংশগত বা জেনেটিক একটা রোল আছে বা একটা লিঙ্ক আছে, এই জায়গাটা তারা এখানে বলার চেষ্টা করেছেন। তাছাড়া কালচার, এই কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের কালচার একটি উপাদান। এক্ষেত্রে যা বলা হয়েছে, কলেকটিভিস্ট কালচারস or family traditions emphasizing reliance on authority can play a role. কালচার বলতে আমরা মূলত তো এটাকে সংস্কৃতি বলি। এই সংস্কৃতি বা এই পরিবেশটি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আমরা এরকম ধাপে ধাপে এটাকে বিস্তৃত করতে পারি। এক এক সংস্কৃতিতে এক একভাবে আমরা শিশুদের লালন পালন করি কিংবা আমরা নিজেরা বড় হই। এই কালচারাল ফ্যাক্টর কিন্তু এই পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ভূমিকা রাখে, বিশেষ করে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে। এক্ষেত্রে তাই বলা হয়েছে যে সংস্কৃতিও কিন্তু অনেক সময় এই ব্যক্তিত্বের সংকটের জায়গাটা কিন্তু বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং পারিবারিক যে পরিবেশ অর্থাৎ ফ্যামিলি ট্রেডিশনস যে জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে, বিশেষ করে যে অথরিটেরিয়ান যে আমরা প্যারেন্টিং বলি বা অথরিটেরিয়ান যে আমাদের যে শিশু লালন পালন করার যে একটি ধরন, প্যাটার্ন, এটাও কিন্তু এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি যে একটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। তাছাড়া কন্ট্রিবিউটিং ফ্যাক্টরসের আরেকটি আমরা উপাদান বলতে পারি, তা হলো কোর বিলিফ। অর্থাৎ কোর বিলিফ হলো ব্যক্তির নিজের সম্পর্কে তার যে বিশ্বাসের জায়গাটা, আত্মবিশ্বাসের জায়গাটা। একটি শিশু নিজেকে কিভাবে নিজের সাথে নিজের পরিচয় হচ্ছে, অর্থাৎ একটি শিশু কোন পরিস্থিতি, কোন পরিণতি, কোন সংস্কৃতি, কোন মূল্যবোধ এর মধ্যে দিয়ে বেড়ে উঠছে, কাদের সাহচর্যে, কাদের সান্নিধ্যে, কাদের পরিচালনায় শিশুটি বড় হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু এই কোর বিলিফের ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে। অর্থাৎ যে সমস্ত শিশু পারিবারিক পরিবেশে তারা নিজেদের স্বীকৃতি জায়গাটি, নিজের সম্পর্কে যে বিশ্বাসের জায়গাটি, এই জায়গাটি যদি সঠিক এবং যথাযথভাবে তারা নিজের সেই বোধের জায়গাটি, নিজেকে মূল্যায়ন করার জায়গাটি যদি সঠিক এবং যথাযথ না হয়, এবং কোনো কারণে এই বিশ্বাসের জায়গাটি যদি নড়বড়ে হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং ব্যক্তির এই বিশ্বাসের জায়গাটা যদি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই বিশ্বাসের, নিজের বিশ্বাসের জায়গাটা অর্থাৎ কোর বিলিফটাও কিন্তু এই ব্যক্তিত্বের সংকটের ক্ষেত্রে ভূমিকা রাখে, অর্থাৎ একটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে এই পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে। বিশেষ করে এখানে তো আমরা বুঝতে পারছি যে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই কোর বিলিফ একটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো পারভেসিভ সেন্স অফ ইনকম্পিটেন্স, অর্থাৎ ব্যাপক মাত্রায় কোনো ব্যক্তির মধ্যে এরকম যদি কোনো অনুভূতি বা কোনো বিশ্বাস কাজ করে যে ব্যক্তি সক্ষমতার অভাব, অর্থাৎ
ব্যক্তি নিজেকে যদি কোনোভাবে তার মধ্যে বিশ্বাসটা স্থান পেয়ে যায়, তিনি সক্ষম নন, অর্থাৎ তিনি কম্পিটেন্ট না, এটাও কিন্তু ব্যক্তিত্বের সংকটের ক্ষেত্রে ভূমিকা রাখে। অ্যান্ড ইনগ্রেইনড, তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়, ফিয়ার দ্যাট ওয়ান ক্যান নট ম্যানেজ লাইফ ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ তারা মধ্যে যে ভয়টা যদি একবার গেঁথে যায় যে তারা কখনো একা জীবনযাপন করতে তারা পারেন না বা পারবেন না, কিংবা জীবনকে তারা পরিচালনা করতে পারবেন না ইন্ডিপেন্ডেন্টলি, নিজে নিজে। এই ভয়টা যদি কারো ক্ষেত্রে বদ্ধমূল হয়ে যায়, ইনগ্রেন্ড হয়ে যায়, সেটাও কিন্তু এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ভূমিকা রাখে। মেকিং অ্যান্ড সিম্পল ডিসিশন ডিফিকাল্টস, এই ব্যক্তিরা কিন্তু ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য খুব জটিল বা কঠিন হয়ে পড়ে, অর্থাৎ ওই ব্যক্তি ব্যক্তিত্বের সংকটের মধ্যে পড়ে যান, অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার তাদের মধ্যে ফর্ম করতে পারে। এই কথাটি বলা হয়েছে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা শিশুদেরকে পরিচালনা করি, আমরা যেন তাদেরকে তাদের যে বিশ্বাসের জায়গাটায়, অর্থাৎ আমরা তাদেরকে যেভাবে মূল্যায়ন করি, আমরা তাদেরকে যেভাবে কোনো কিছু সম্পর্কে মন্তব্য করি, তাদেরকে আমরা যেভাবে তাদের সম্পর্কে আমরা বলে থাকি, এই জায়গাগুলোতে আমরা যেন একটু বিবেচনা করি। কারণ শিশুদের জগৎটা কিন্তু ইট পাথরের মতো মূর্ত। তাদেরকে যেভাবে বলা হয়, তাদেরকে যেরকম করে নিজেদের সাথে পরিচিত করে তোলা হয়, তারা কিন্তু সেরকম করেই নিজেদেরকে তারা দেখে, খোঁজে এবং বিশ্বাস করে। কারণ শিশুরা অ্যাডোলেসেন্স ফেজে আসার আগ পর্যন্ত, অর্থাৎ কিশোর বয়সের আসার আগ পর্যন্ত তারা ভালো মন্দের জায়গাগুলো তারা ভালো করে বিবেচনা করতে পারে না। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা কজ অ্যান্ড ইফেক্ট, কার্যকারণ সম্পর্কের জায়গাটা, বা কোনো জিনিসকে রেশনালাইজ করা, যৌক্তিক দিয়ে তুলে ধরা, খণ্ডন করা, সেই জায়গাগুলোতে শিশুদের আসতে কিশোর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই আমরা শিশুকালে, অর্থাৎ শৈশবে কোনো শিশুদেরকে যখন আমরা কোনো বিষয়ে মন্তব্য করি, বিশেষ করে যখন কোনো কাজের ক্ষেত্রে তারা অক্ষমতা মধ্যে পড়ে যান, অর্থাৎ আমরা যেরকম করে তাদের কাছে চাই, কিংবা আমরা যেরকম করে তাদেরকে দেখতে চাই, সেই জায়গায় যদি তারা সেরকম করে আমাদের চাওয়া মতো যদি তারা নিজেদেরকে উপস্থাপন করতে না পারে, বিশেষ করে আমরা প্রাতিষ্ঠানিক বা একাডেমিক জায়গাগুলোতে যদি আমরা শিশুদেরকে আমাদের মতো করে আমরা দেখতে চাই এবং সেই জায়গায় যদি তারা না পারে, আমরা কিন্তু শিশুদেরকে আমাদের মতো করে, আমরা যারা বড়, বিশেষ করে আমরা যারা শিশুদেরকে লালন পালন করি, আমরা অনেক কিছু বলে ফেলি। এই বলার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। কারণ আমরা বলে ফেলে না হয় আমরা নিজেদের মধ্যে স্বস্তি আনলাম, কিন্তু আমাদের এই বলাটা যদি কোনো শিশু তার বিশ্বাসের মধ্যে স্থান দিয়ে ফেলে, অর্থাৎ নিজেকে আমরা যেরকম করে তাদেরকে বলি, ওরকম করে যখন তারা নিজেদেরকে খোঁজার জায়গাটায় তারা চলে যায়, অর্থাৎ নিজেদেরকে যদি ওইভাবে মূল্যায়ন করা শুরু করে দেয়, তাহলে কিন্তু ওই শিশু মানুষটি নিজেকে বিকশিত করার, নিজের মতো করে নিজেকে তুলে ধরার যে সক্ষমতা, যে অর্জনগুলো দরকার হয়, সেই জায়গাগুলো কিন্তু অনেকাংশে লস হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিংবা মানুষটি হয়তো বা শারীরিকভাবে বড় হতে পারেন, কিন্তু তার যে জ্ঞানগত জায়গা, অর্থাৎ কগনিটিভ যে জায়গাটি আছে, তার যে চিন্তার জায়গা, তার যে জ্ঞানের জায়গা, তার যে কোনো কিছু মূল্যায়ন করার যে সক্ষমতার জায়গা, নিজেকে তুলে ধরার যে সক্ষমতাগুলো প্রয়োজন, অর্থাৎ নিজেকে নিজের মতো করে উপস্থাপন করার যে সক্ষমতা, সেই জায়গাটাই কিন্তু অনেক সময় নিজেকে না খুঁজে তারা অন্যের মতামত, অন্যের মূল্যায়ন, অন্যের দৃষ্টিভঙ্গি,
অন্যের চাওয়ার ওপর কিন্তু তারা নির্ভরশীল হয়ে পড়ে। তাই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা শিশুদেরকে যখন মূল্যায়ন করি, শিশুদেরকে যখন কোনো বিষয়ে আমরা মন্তব্য করি, সেক্ষেত্রে যেন আমরা একটু সচেতন হই। এটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ শিশুরা তার কোর বিলিফের জায়গাটা, তার নিজের বিশ্বাসের জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সেই মানুষটা কিন্তু সংকটের মধ্যে পড়ে, বিশেষ করে ব্যক্তিত্বের সংকট। এটি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তিটি জীবনের যে সক্ষমতার জায়গা, নিজের বিকাশের জায়গাটায় কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েন। এটি এখানে বলার চেষ্টা করেছেন তারা। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু তাদের মধ্যে ফর্ম করতে পারে এই কোর বিলিফের জায়গাটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা এবার এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তাদের রোগের কিছু সাধারণ বা কমন সাইন আমরা একটু আলোচনা করি। এই অনসেট, এই রোগের উপসর্গের কিছু সাধারণ লক্ষণ নিয়ে আমরা একটু কথা বলি। আমরা প্রথমে যা বলতে পারি তা হলো ডিফিকাল্টি মেকিং এভরিডে ডিসিশনস উইদাউট এক্সেসিভ অ্যাডভাইস। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তারা দৈনন্দিন যে সমস্ত কাজগুলো আছে, সেই সিদ্ধান্তগুলো কিংবা কোনো কাজ তারা অন্যের উপদেশ ছাড়া, এবং এই উপদেশগুলো কিন্তু এক্সেসিভ অ্যাডভাইস, বহুমাত্রায় তাদের কিন্তু সহযোগিতার দরকার হয়ে যায়, উপদেশনার দরকার হয়ে যায়। এবং অন্যের আদেশ, নির্দেশ, উপদেশনা, অন্যের পরিচালনা ছাড়া কিন্তু এই ব্যক্তিগুলো প্রাত্যহিক জীবনের ছোটোখাটো কাজও কিন্তু তারা করার সক্ষমতা বা করার জায়গাটাই কিন্তু তারা নিজের যে দক্ষতা দরকার, সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং তারা প্রতিদিনের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনের জায়গাগুলো পূরণ করার ক্ষেত্রে কিন্তু তাদের অন্যের অতিমাত্রায় এই অ্যাডভাইসের দরকার হয়। এটি কিন্তু তারা এখানে বলতে চেয়েছেন। তাছাড়া নিডিং আদার্স টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি ফর মেজর লাইফ এরিয়াস। অর্থাৎ এই অন্যের যে তাদের যে জীবনের যে বড় যে জায়গাগুলো, অর্থাৎ মেজর লাইফ এরিয়াস, জীবনের প্রধান বা অন্যতম যে সমস্ত ক্ষেত্রগুলো আছে, সেই ক্ষেত্রগুলোর দায় দায়িত্ব বা জীবনের পরিণতি কি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু অন্যকে নির্ধারণ করতে হয়। অন্যরা তাদেরকে সেই জায়গাটায় কিন্তু তাদের প্রয়োজনগুলো, সমস্যাগুলো বা সমাধানের জন্য কি করতে হবে, অর্থাৎ প্রতি মুহূর্তে তাদের কিন্তু সহযোগিতার দরকার হয়। এই জায়গাটায় কিন্তু আমরা লক্ষ্য করব যারা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন। এটাই বলেছে নিডিং আদার্স টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি ফর মেজর লাইফ এরিয়াস। তাছাড়া এখানে আরেকটি যে আমরা কমন সাইনের কথা বলতে পারি, তাই হলো ফিয়ার অফ এক্সপ্রেসিং ডিসএগ্রিমেন্ট ফর ফিয়ার অফ লুজিং সাপোর্ট। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তারা কোনো জিনিস তারা না করতে পারেন না, অর্থাৎ তার সব কিছু মেনে নেন, ডিসএগ্রিমেন্টে তারা জাগাতে পারেন না। যদি কোনো কারণে তাদের এই সহযোগিতাটা তাদের হারাইতে হয়, এই ভয়ে তারা কখনো কোনো জিনিসটা তারা না করতে, অর্থাৎ তাদের যে অ্যাসার্টিভনেসের জায়গাটা নষ্ট হয়, তারা নন অ্যাসার্টিভ এবং তারা খুব সাবমিসিভ হয়। এই কথাটি এখানে বলা হয়েছে। তারা যেখানে নিজের সক্রিয়ভাবে নিজেকে তুলে ধরা, অর্থাৎ ভালো মন্দ মূল্যায়ন করার জায়গাটা, নিজের মতো করে নিজেকে উপস্থাপন করার যে মানসিক দৃঢ়তা বলি, দক্ষতা বলি, সেই জায়গাটা কিন্তু তাদের নষ্ট হয়ে যায়। এবং তাদের মধ্যে সর্বক্ষণ এই ভয়টা কাজ করে, তারা যদি এই সহযোগিতার জায়গাটা যদি তারা হারিয়ে ফেলেন, এই ভয় থেকে তারা কখনো এই ডিসএগ্রিমেন্টের জায়গাটা তারা এক্সপ্রেস করে না, তারা প্রকাশ করে না, অর্থাৎ তারা সব কিছুই তারা মেনে নেওয়ার চেষ্টা করে। এটি এখানে বলা হয়েছে।
তাছাড়া তাদের ক্ষেত্রে আরও যে কমন সাইন আমরা লক্ষ্য করতে পারি তা হলো গোয়িং টু এক্সট্রিম লেন্স টু গেট কেয়ার। তাদের ইভেন ডুইং আনপ্লিজেন্ট থিংস, তাদের কোনো জিনিস যদি তাদের মধ্যে খারাপ লাগা আর আনপ্লিজেন্ট থিংস করতেও তাদের কিন্তু এই জায়গাটায় তাদের দীর্ঘ যত্নের দরকার। অর্থাৎ তারা গোয়িং টু এক্সট্রিম লেন্থ টু গেট কেয়ার, অন্যের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য বা নিজের ভালো মন্দগুলো, নিজের খারাপ লাগাগুলো তারা সহজে তারা তুলে ধরতে পারেন না, এবং তারা সেই জায়গাটায় তারা কিন্তু দীর্ঘ সময় একটা অস্বস্তির মধ্যে দিয়ে যান। তারা নিজেদের এই জিনিসগুলো তারা প্রকাশ করেন না, তারা সেরকম করেই নিজেদের মধ্যে এই বিষয়গুলো তারা চাপিয়ে রাখেন, ধরে রাখেন, এবং এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু দীর্ঘ সময় এই পরিণতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়, এবং সেক্ষেত্রে এই জায়গাগুলো তাদের অন্যের সহযোগিতা দরকার হয়। তাছাড়া তাদের মধ্যে আরও যে কমন সাইন লক্ষ্য তাহলে ফিলিং হেল্পলেস অর আনকমফোর্টেবল হোয়েন অ্যালোন, যখন তারা একা হয়ে যায় তখন তাদের মধ্যে এই যে অনুভূতি কাজ করে হেল্পলেস এবং আনকমফোর্টেবল। তাছাড়া আরও যে আমরা লক্ষণ বলতে হয় তাহলে আর্জেন্টলি সিকিং নিউ রিলেশনশিপস হোয়েন ওয়ান এন্ডস, কারোর সাথে যদি তাদের সম্পর্কের বন্ধুত্বের বা জায়গাটা নষ্ট হয়ে যায় সেই জায়গাটায় তারা আবার দ্রুত আরেকটি সম্পর্কের প্রয়োজন হয়ে যায়, এবং তারা সে অন্য আবার কারোর সাথে খুব জরুরি ভিত্তিতে অন্যের সান্নিধ্য, অন্যের সাহচর্য পাওয়ার জন্য তারা বেকুল হয়ে পড়ে। এগুলো হলো কমন সাইন এই রোগের উপসর্গের হিসেবে। আমরা আরও যা বলতে পারি তা হলো ইনঅ্যাবিলিটি টু ইনিশিয়েট, তার কোনো জিনিস নিজে থেকে শুরু করতে পারে না। স্ট্রাগলস টু স্টার্ট প্রজেক্ট অর ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, একা একা তারা কোনো কাজ শুরু করতে পারে না ডিউ টু ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাবের জন্য। আমরা এবার একটু চলেন আলোচনা করি সমস্যায় যারা ভোগে তাদের ক্ষেত্রে হাউ ইট লুকস ইন ডেইলি লাইফ। প্রাত্যহিক জীবনে রোজ আমরা তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পারি তা হলো লেটিং এ পাউজ ডিসাইড দেয়ার কেরিয়ার অর হোয়ার টু লিভ, অর্থাৎ তাদের পাউজদের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় যে তারা তাদের জীবনের যে কেরিয়ারের জায়গাটা কিংবা তারা কোথায় বসবাস করবে এই জায়গাগুলোর জন্য কিন্তু তাদের জীবনসঙ্গীর সিদ্ধান্তের দরকার হয়। তাছাড়া আস্কিং এ ফ্রেন্ড অর অ্যাপ্রুভাল অন ডেইলি আউটলেটস, যে কোনো কাজের জন্যে যে কোনো বিষয়ের জন্যে কিন্তু তারা বন্ধু কিংবা অন্য কারোর উপর তারা তাদের সমর্থন চান, অনুমোদন চান, এবং তাদের অন্যের মতামতের অপেক্ষায় থাকেন। যে কোনো বিশেষ করে বাইরের কোনো কিছুর ব্যাপারে তারা তাদের কাছে যারা আছে বন্ধু কিংবা পরিবারের তাদের অ্যাপ্রুভালের জায়গাটা তাদের দরকার হয়ে যায়। তাছাড়া স্টেইং ইন অ্যাবিউজিভ রিলেশনশিপস টু অ্যাভয়েড বিং অ্যালোন, মানে একা হয়ে যাওয়ার ভয়ে তাদের সম্পর্কের জায়গাটা যদি খুব অ্যাবিউসিভ হয় সেটাও কিন্তু তারা কিন্তু রক্ষা করে। অর্থাৎ এই দাম্পত্য কলহ বলি বা অসুস্থ বা অ্যাবিউসিভ বলতে আমরা খারাপ বা অপমানজনক সম্পর্কগুলো কিন্তু তারা রক্ষা করে চলে একা হয়ে যাওয়ার ভয়ে। তাছাড়া এগ্রিং টু এ ফ্রেন্ডস ব্যাড আইডিয়াস টু কিপ দেয়ার ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব রক্ষা করার জন্য বন্ধুদের খারাপ ধারণাগুলো কিন্তু তারা গ্রহণ করে যাতে বন্ধুত্বটা রক্ষা হয়, অর্থাৎ বন্ধুত্বটা যাতে হারাতে না হয়। এগুলো হলো ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে প্রতিদিন আমরা লক্ষ্য করব, অর্থাৎ প্রাত্যহিক জীবনে এই লক্ষণগুলো বা এই বিষয়গুলো আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারব। এবার আমরা একটু চলুন আলোচনা করি এই সমস্যায় যারা ভোগে তাদের কিন্তু
এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তারা নিজেরা একা একা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না, তাদের কিন্তু প্রফেশনাল হেল্পস তাদের নিতে হবে। আমরা কারোর মধ্যে যদি এই আজকের এই আলোচনা থেকে যদি আমরা কিছুটা একটু ধারণা নিতে পারি যে কেউ ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন কিনা, বা কারোর মধ্যে এই সমস্যাটি আছে কিনা, যদি সমস্যাটি ব্যাপক মাত্রায় হয়, দীর্ঘদিন ধরে যদি ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল হেল্পস নিতে হবে। বিশেষ করে এই সমস্যা নিয়ে যারা কাজ করেন, যারা মেন্টাল হেলথ অ্যাক্টিভিস্ট আছেন, তাদের সহযোগিতা নিব, অর্থাৎ প্রফেশনাল হেল্পস আমরা নিব। নয়তো তারা জীবনের বাকি সময়গুলো কিন্তু এই সমস্যা এবং সংকটের মাত্রা কিন্তু আরও তীব্র এবং ব্যাপক হারে তাদের জীবনযাত্রার প্রয়োজন, বিকাশ এবং বেঁচে থাকার জায়গাগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে। তাই আমরা এই সমস্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য আমরা কিন্তু প্রফেশনাল হেল্প সিক করব। এক্ষেত্রে আমি পরিশেষে যে কথাটি বলতে যেটা হলো, আমরা যদি ইফ উই রেকগনাইজ দিস প্যাটার্নস, টকিং টু এ মেন্টাল হেলথ প্রফেশনাল ক্যান হেল্প ডিটারমিন if it's dependent personality disorder as it's treatable with therapy like psychotherapy. অর্থাৎ আমরা অ্যাটলিস্ট যেন একটু ডায়াগনোসিস করি যে এটি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কিনা, এবং এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যদি ব্যক্তিটি ভোগেন, সেক্ষেত্রে ব্যক্তির যেহেতু এর চিকিৎসা আছে এবং সাইকোথেরাপিতে ব্যক্তি অনেকাংশে স্বাভাবিক জীবন এবং এই সমস্যাগুলোর অনেকটুকুই তারা সমাধানের সক্ষমতা আনতে পারেন, সেক্ষেত্রে আমরা যেন এই সহযোগিতার জায়গাটা যেন আমরা গুরুত্বের সহিত আমরা বিবেচনা করি, আমরা মেনে নিই, এবং আমরা যেন প্রফেশনালদের সহযোগিতা চাই। এটুকুই আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বেছে নিয়েছি আজকের আলোচনায়। আশা করি আমার এই ক্ষুদ্র পরিসর আলোচনা থেকে কিছুটা হলে আমরা ব্যক্তিত্বের আরেকটি সংকট নিয়ে বোঝার চেষ্টা করব, এবং কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি এই সমস্যায় যারা ভুগছেন তাদের পাশে আমরা দাঁড়াবো, কিংবা নিজেদের মধ্যে যদি এ ধরনের কোনো উপসর্গ আমরা লক্ষ্য করি যে আমাদের ব্যক্তি জীবনকে ব্যাহত করছে, পিছিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা যেন প্রফেশনালদের হেল্প নিই। বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, তাদের সহযোগিতা আমরা চাব। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। শরীর এবং মন উভয় স্বাস্থ্যের সুস্থতাই হলো পরিপূর্ণ সুস্থতা। আমরা মনের যত্ন নিলে আমরা অনেক মানসিক সংকটের থাবা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। অর্থাৎ আমরা যত বেশি মানসিক স্বাস্থ্যের জায়গাটা আমরা যথাযথভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো, আমাদের মানসিক স্বাস্থ্য সুস্থতার দিকে আমরা মনোযোগী হব, আমরা মানসিক রোগের প্রকোপ থেকে মানসিক রোগ প্রতিরোধে আমরা তত বেশি সঠিক এবং যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।